প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল হেলথ জংশনে। দর্শক, পুরো অনুষ্ঠানে বরাবরের মতো আছি আমি ডাক্তার শাহিদ ইমরান। আমরা জানি যে ইতিহাস কেউ গড়েন এবং কেউ ইতিহাসের উপাদান হন। মারা যে ইতিহাস হওয়া যায় তার একটি মূর্তমান প্রতীক আমাদের সারা ইসলাম। আমরা সবাই জানি ইতিমধ্যে যে সারা ইসলাম নামের ২০ বছরের একটি মেয়ে, তিনি দুনিয়াতে না থেকেও কিন্তু ইতিহাসের একটি অংশ হয়েছেন, এবং একইভাবে যে মারা যাওয়ার পরেও যে কতটা শক্তিশালী হওয়া যায় সেই প্রমাণই রেখেছেন সারা ইসলাম। আজকে আমরা সারা ইসলামের গল্পটি দিয়ে শুরু করছি এই কারণেই যে আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেই বিষয়ে সারা ইসলামের একটি বিশাল ভূমিকা রয়েছে। বাংলাদেশে একটি ইতিহাস তৈরি হয়েছে এবং সেই ইতিহাস তৈরি করেছেন সেই সারা ইসলাম। ইতিহাস তৈরি করার পেছনে যে গল্পটি রয়েছে সেই গল্প দিয়েই আমরা শুরু করব। তবে এই কাজে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন আমরা সবাই জানি, কোভিডকালীন সময়ে যেই হোয়াইট আর্মি বলি যাদেরকে, চিকিৎসকরা, তারাই আসলে মূল দায়িত্বটি পালন করেছিলেন এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে চিকিৎসা জগতে। বাংলাদেশের এই বিষয়টি নিয়েই আমরা আজকে আলোচনা করব যে আজকে যে নতুন ইতিহাস হয়েছে আসলে বিষয়টি কি ছিল। আমরা আজকের প্রসঙ্গত কারণে আমাদের আজকে শিরোনাম হয়েছে কিডনি প্রতিস্থাপন। এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দর্শক, আপনারা জানেন যে এটিএন বাংলার এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি স্বাস্থ্য তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দেবার জন্য। কিডনি বিকল হওয়ার এই বিষয়টি কিন্তু আমাদের অনেক মানুষই ভুগছেন এবং চিকিৎসা প্রাপ্তিতেও অনেক কিন্তু ভোগান্তি রয়েছে। সে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনায় আমাদের থাকবে। সুতরাং যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপনারা ঝটপট করে এটিএন বাংলা স্ক্রিনে লেখানো নাম্বারটি সংগ্রহ করুন এবং আমাদের সাথে পুরো আয়োজনে ওই প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে পারবেন। আমরা আজকে আলোচনা করছি কিডনি বিকল হওয়া এবং কিডনি প্রতিস্থাপন এই বিষয় নিয়ে। দর্শক, পুরো অনুষ্ঠানে নিশ্চয়ই আপনারা থাকবেন। আর আমাদের সাথে যেই দুজন প্রখ্যাত চিকিৎসক আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেই যে বলছিলাম ইতিহাস, সেই ইতিহাসের গল্পটি আজকে করব। আগে পরিচয় করিয়ে দিব আমাদের যিনি আমাদের অতিথি হিসেবে রয়েছেন এটিএন বাংলা স্টুডিওতে, তার সঙ্গে আগে পরিচয় হয়ে নিই। আমাদের সাথে এটিএন বাংলা স্টুডিওতে আছেন অধ্যাপক ডাক্তার হাবিবুর রহমান দুলাল, প্রধান কিডনি ট্রান্সপ্লান্টেশন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ডক্টর হাবিবুর রহমান দুলাল, আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আমাদের সাথে অনলাইনে সুদূর চট্টগ্রাম থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মনোয়ারুল হক শামীম আমাদের সাথে যুক্ত আছেন। ডাক্তার শামীম, আপনাকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার স্টুডিও থেকে। আমি ডাক্তার শাহিদ ইমরান। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা, শুভ অপরাহ্ন। ধন্যবাদ। দর্শক, আমরা শুরুতেই বলে নিয়েছি আমাদের আজকে যে প্রসঙ্গ কিডনি প্রতিস্থাপন, এই বিষয় নিয়ে আমরা আজকে পুরো অনুষ্ঠানটিতে সাজিয়েছি। আমরা শুরুতেই জানতে চাইব অধ্যাপক ডাক্তার হাবিবুর রহমান দুলাল আপনার কাছে যে কিডনি আসলে শরীরের কেন এত গুরুত্বপূর্ণ অংশ এবং আমরা কেন গুরুত্ব দিয়ে এই বিষয়টি আলোচনা করছি, আপনি যদি দর্শকদের জন্য ছোট্ট করে একটু বলেন। ধন্যবাদ। আসলে কিডনিটা শরীরের একটা গুরুত্বপূর্ণ অংশ, এসেনশিয়াল পার্ট বলা হয়। কিডনি ছাড়া মানুষ বাঁচতে পারে না। কিডনি অনেকগুলি কাজের মধ্যে হলো পানি এবং ইলেকট্রোলাইট, আমাদের যে অনেকগুলি ট্রেস এলিমেন্ট, এগুলিকে নিয়ন্ত্রণ করে। কিডনি অনেক হরমোন তৈরি করে। কিডনি অ্যাসিড বেস ব্যালেন্স, মানে বডির যে ইন্টারনাল যে মেকানিজম, সেই মেকানিজমটা কিডনিই করে। এবং কিডনি অনেকগুলি হরমোন আছে যেটাকে গুরুত্বপূর্ণ, আমাদের দৈনন্দিন জীবনে খুব এসেনশিয়াল। আমাদের ব্লাড প্রেশার মেনটেন করা, আমাদের সেক্সুয়াল ফাংশনগুলি মেনটেন করা, এগুলি কিডনি করে। সুতরাং বুঝতে পারতেছেন যে কিডনি যদি না থাকে তাহলে কিন্তু মানুষ বাঁচে না। অর্থাৎ কিডনির বিকল্প হিসেবে তখন কি করতে হয়, তখনই আসে যে কিডনির চিকিৎসায় যে আমাদের প্রতি বছর আপনি জানেন যে 30 থেকে 40 হাজার লোক পার্মানেন্টলি কিডনি ড্যামেজ হয়ে চিকিৎসাধীন আছে এবং এর মধ্যে মাত্র 10%, 8 থেকে 10% লোক শুধু চিকিৎসা হয়তো আসতেছে, বাকি রোগীগুলি কিন্তু চিকিৎসার অভাবে মারা যায়। এই কিডনি বিকল হলে দুইটা ব্যবস্থা আছে, একটা হলো ডায়ালাইসিস। আমরা চিকিৎসায় যাব তার আগে আসলে কিডনির মূল কাজগুলো, যেমন কিডনি ছাঁকনি হিসেবে কাজ করতে পারে এবং আসলে কি কি করে কিডনি আমাদের শরীরে। মেইনলি ছাঁকনি হিসেবে যে কাজটা করে সেটা হলো আমাদের যে বর্জ্য পদার্থগুলি আছে, আমাদের শরীরে যে মেটাবলিজম হবে, পরিপাক বা জৈব প্রক্রিয়া হয়, এই প্রক্রিয়ার মধ্যে কিছু কিছু জিনিস তৈরি হয় যেটা নাকি শরীরে যদি থাকে তাহলে এই বিষাক্ত পদার্থ জমেই মানুষ মারা যাবে। এই জিনিসটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট কিডনির। এইটা
না হলে মানুষ মারা যাবে। তারপর আমাদের যে শরীরে যে পানির এই তারতম্য ঠিক করা, ব্যালেন্সটা ঠিক করে কিডনি, এইটা হইলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কিডনির। জি, শরীরের পানির যে চাহিদা সেই চাহিদা এবং পানিকে মেনটেন করা, পানিকে সাম্য অবস্থায় রাখাটা, কারণ পানিও আমাদের বডির জন্য এসেনশিয়াল পার্ট। আমাদের বডির 70% পানি। সুতরাং কিডনি শরীরের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হিসেবে আমরা জানি। আমরা একটু শুরুতেই যে আলোচনা করছিলাম যে সারা ইসলামের নামের একটি মেয়ের, 20 বছরের একটি মেয়ের গল্প করছিলাম, এই গল্পে আসলে আপনার হাত দিয়েই এটি আরও বেশি আলোকিত হয়েছে। আমরা একটু গল্পটি শুনতে চাই, মানে সারা ইসলাম কিভাবে আপনাদের ইতিহাসের একটি অংশ হয়ে গেল, আপনাদের যে অপারেশনটি করেছিলেন, একটু ছোট্ট করে জানতে চাই। ধন্যবাদ। আসলে প্রথমে আমি আল্লাহ পাকের কাছে আমি প্রার্থনা করতেছি যাতে সারা ইসলামকে তার বেহেশতে নসিব করে। কারণ সারা ইসলাম 20 বছরের একটা তরুণী, সে নাকি একটা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিল। সে জানতো যে সে বাঁচবে না। সে 19 বছর এই অসুখের সাথে যুদ্ধ করে গেছে। তার জীবনের শেষ পর্যায়ে যখন নাকি সে বুঝতে পারলো যে সে আর হয়তো বাঁচবে না, তখন তার মাও একজন মহিষী নারী, তার মাকে সে বলে গেছিল যে সে যদি মৃত্যু হয় তার সবগুলি বডি সহ অজ্ঞপ্রত্যক্ষ দান করার জন্য। ইভেন বলছে আরেকটা যে আমার যে ব্রেইনটা আছে, যে অসুখটা কেন হলো তোমরা এটা অ্যানালাইসিস করবা। এইরকম একটা উদ্দীপ্ত মেয়ে, যে নাকি আমরা গত 30 বছর যাবৎ চেষ্টা করতেছিলাম যাতে আমরা এই যে ব্রেইন ডেথ অথবা ক্যাডাভারিক ডেথ, যেটা ট্রান্সপ্লান্টেশন বলা হয়, এটা করার জন্য। কারণ আমাদের দেশে আমরা বর্তমানে যে ট্রান্সপ্লান্টটা হয় সেটা শুধু লিভিং, আমরা জীবিত লোকরাই দিতে পারি, কিন্তু এদের সংখ্যা খুবই সীমিত। মেজরিটির পেশেন্টগুলো হয় মারা যায় অথবা দেশের বাইরে চলে যায়। আমাদের কোটি কোটি টাকা বৈদ্যুতিক মুদ্রা আমাদের অপচয় হয়। তো এইটা আমাদের পূর্বসূরীরা অনেক দিন আগের থেকে চেষ্টা করতেছিল। তো আমরা গত 2 বছর আগে, করোনার আগেও আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা আসলে পারছিলাম না। এইবার যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভিসি মহোদয় প্রফেসর এম শরফুদ্দিন আহমদ, উনি কিন্তু ন্যাশনাল ক্যাডাভারিক ট্রান্সপ্লান্ট কমিটির চেয়ারম্যান। আচ্ছা, ওনার উদ্যোগে উনি খুবই আমাদেরকে উৎসাহিত করার পরে আমরা এটাতে খুব হাত দিই। গত 2 বছর আগে আমরা ক্রমান্বয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম, আমরা পাচ্ছিলাম না। এর আগেও 3টা রুগীকে আমরা রেডি করলাম, কিন্তু শেষ মুহূর্তে এসে রুগীর গার্ডিয়ান সম্মতি না দেওয়াতে আমরা ফেইল। এইবার যখন আমরা গত 13 তারিখ রাতেবেলায় সারা একটা জটিলতা, অপারেশনের জটিলতার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের আইসিইউতে ভর্তি হয়। সারা মূলত কী রোগে ভুগছিল? ওরা এটা একটা অটোসোমাল ডমিনেন্ট জেনেটিক ডিসঅর্ডার, এটা টিউবারাস স্ক্লেরোসিস। এটাতে মাল্টিপল অর্গানের মধ্যে টিউমার হয়, আরও অনেক কিছু হয়। তো ওর ব্রেইনের টিউমারের অপারেশনের পরে জটিলতা হওয়ার পরে সে আইসিইউতে আসে। আইসিইউতে আসার পর আমাদের আইসিইউ স্পেশালিস্টরা যখন বুঝতে পারলো যে না, শি ইজ গোয়িং টু বি ব্রেইন ডেথ, তখন আমরা খবর পাই। আমাদের ব্রেইন ডেথ কমিটি আছে, ওরা আমাদের ডক্টর সজীব আইসিইউর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ও আসলে এই দেখভাল করতেছিল। প্রফেসর কামরুলও এটার হেড। তো এইটা যখন আমরা জানার পরে আমরা দ্রুত 5টা রুগীকে ভর্তি করে ফেলি। নিয়ম হলো যে আমরা আগে থেকে 5টা রুগী আমাদের ওয়েট করে, যারা নাকি এরকম আমাদের ওয়েটিং লিস্ট আছে, একটা ন্যাশনাল ডাটা আমরা তৈরি করতেছি। এই লিস্ট অনুযায়ী ধরে আমরা 5টা রুগী ভর্তি করে আমরা ওর ক্রস ম্যাচিং করি, যেটা নাকি ভেরি ইম্পর্টেন্ট, রক্তের সাথে রক্তের মিল। প্রথমে দিন ওই যে এটা 18 তারিখ বিকালে 7:30টার দিকে আসলো যে 2টা পজিটিভ, এটা আমরা হতোদ্যম হয়ে গেলাম। বাকি 3টা আসলো একটু রাত 9টায় যে না ইয়েস এটা নেগেটিভ 2টা। তখন আমরা দ্রুত 2টা রুগীকে একটা কিডনি ফাউন্ডেশনের মিরপুরে ভর্তি করলাম, আরেকটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। অর্থাৎ 2জন রোগীকে আপনারা ঠিক করতে পারলেন যে আমরা তাদের রিসিপিয়েন্ট, তারা কিডনিগুলি নিবে, গ্রহীতা হিসেবে। এই 2জন ভর্তি হয়ে যাওয়ার পর আমরা রাত 10:30টার সময় অপারেশনটা শুরু করি, আমার টিম বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে। একটা জিনিস আমি বলবো, শুধু এইটা আমাকে বলতেই হবে, সারাকে যখন নাকি আমরা ওয়াশ দিচ্ছিলাম অপারেশনের মুহূর্তে, আমি আসলে তখন খুব ইমোশনাল হয়ে গেলাম। আমি হাজার অপারেশন করেছি, কিন্তু কখনো এইরকম হয় না যে আমার কাছে মনে হচ্ছে আল্লাহ, এত লক্ষ লক্ষ কোটি কোটি লোক এই বিদেশে, কিন্তু কেউই তো আগে আসলো না। অথচ একটা ছোট্ট মেয়ে, সে যে কি স্পৃহা থাকলে, কীরকম অদম্য মহিষী নারী হলে সে এইরকম ডিসিশন নিয়ে যেতে পারে, এবং তার মাও যে কনসেন্ট দিল তার এত একমাত্র ধনকে। তো যাই হোক,
এই অপারেশনটা আমরা আমাদের অভিজ্ঞতাতে যেটা হলো যে আমার থিওরিটিক্যাল নলেজ ছিল, আমরা আগে কখনো করি নাই, কিন্তু অপারেশন করার পর আমার কাছে মনে হলো যে এটা তো আমি মনে হয় আমরা যে মনে হয় যেন হাজার হাজার করেছি, তখন আমার কাছে মনে হচ্ছে না, এটা একটা স্বর্গীয় ব্যাপার, এটা স্রষ্টা তাকে আসলে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাকে কবুল করে নিয়েছে স্রষ্টা। এবং আমাদের অপারেশন শেষের পরে আমরা দুইটা কিডনিকে ঠিক করি, সেপারেট করি, করার পরে একটাকে আমরা দ্রুত কিডনি ফাউন্ডেশনে পাঠিয়ে দিই। ওইখানে আমাদের একটা টিম ওয়েট করতেছিল প্রফেসর এ.কে.এম. খুরশিদ আলমের নেতৃত্বে, উনি অপারেশনটা করে। আর আমরা এটাই সাথে সাথে আরেকটা অপারেশন থিয়েটারে এই গ্রহিতার দেহে আমরা এই কিডনিটা প্রতিস্থাপন করি। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে এখানে যে দান করলো সেও মহিলা, যে দুইজন গ্রহিতা ছিল দুজনই মহিলা। এবং রাত 4:15 দিকে আমাদের অপারেশন শেষ হয়। এবং এই অপারেশনের পরে আমাদের 150 লোক ওইখানে সব ছিল। একটা সবাই যেমন একদিক দিয়ে মর্মাহত ছিল সারার জন্য, একটি আবেগের বিষয় ছিল আসলে, বিশাল আবেগের। এবং যখন পেশাব হলো তখন সবার মাঝে যে আনন্দ শ্রুর মতো অবস্থা ছিল, সেটা একটা অন্যরকম পরিবেশ। এটা চিকিৎসা একটি নতুন দিগন্ত। খুব চমৎকার করে বললেন, একটি আবেগঘন বিষয় যদিও আপনার জন্য, এবং আমরা তো জানি যে সার্জনদের আসলে আবেগ তাড়িত হওয়ার সুযোগ নেই, তবুও এটি বেশ নাড়া দেয় আপনাকে। ডক্টর দুলাল, আপনার সাথে আবার এই বিষয় নিয়ে ব্যাপকভাবে আলোচনা করব। দর্শক, আমাদের সাথে ডক্টর মনিরুল হক শামীম আছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান, নিউরোলজি বিভাগের। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আপনি ডক্টর দুলাল যে বিষয়টি বলছিলেন, যেই ইতিহাসের গল্পটি আপনি উপস্থাপন করছিলেন, আপনি নিশ্চয়ই শুনেছেন। আমরা একটু আপনার কাছ থেকেও শুনতে চাই যে এই যে কিডনি প্রতিস্থাপনের যে সীমাবদ্ধতা বাংলাদেশে, আপনারা ঢাকার বাইরে থেকে আসলে কেমন অনুভব করেন? ধন্যবাদ আপনাকে। আমি আসলে প্রথমে আপনার মাধ্যমে হাইজুর রহমান দুলাল স্যারের নেতৃত্বাধীন টিমটাকে এবং কিডনি ফাউন্ডেশনের অধ্যাপক খুরশিদ আলম স্যারের নেতৃত্বাধীন টিমটাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং একজন ইউরোলজিস্ট হিসেবে তারা আসলে বাংলাদেশের ইতিহাসে তাদের নামও কিন্তু অমর হিসেবে যুক্ত হয়ে গেল। কারণ বাংলাদেশে এই কাজটা কখনোই হয়নি এবং অনেক বছর ধরে এই স্যারদের নেতৃত্বেই আমরা আসলে আমাদের বিভিন্ন কনফারেন্স এবং বিভিন্ন মিটিং গুলোতে স্যার বলেছেন যে আমরা সবসময় আলোচনা করতাম যে কিভাবে ক্যাডাভারি ট্রান্সপ্লান্টেশনটা শুরু করা যায়, বা ব্রেইন ডেথের পেশেন্টের কাছ থেকে কিডনি নিয়ে কিভাবে ট্রান্সপ্লান্টটা শুরু করা যায়। অনেক দিন ধরে চেষ্টা করে এটা পারা যাচ্ছিল না, তারা সেটা শুরু করেছেন, সেই জন্য তাদেরকে মোবারক। আর আপনি যেটা সমস্যার কথা বলেছেন, আমরা আসলে ঢাকার বাইরে চট্টগ্রামে 2005 বা 2006 সালের দিকে আমরা ঢাকা বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে যে তৎকালীন যে কিডনি ট্রান্সপ্লান্টেশন টিম ছিলেন, যে বিভাগীয় প্রধানরা ছিলেন, আমি টিপিএস স্যারের কথা বিশেষভাবে স্মরণ করব। টিপিএস স্যারের নেতৃত্বে একটা টিম আমাদের চট্টগ্রামে এসেছিল এবং আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে সেই সময় 2টা কিডনি ট্রান্সপ্লান্টেশন করেছিলাম। এবং আমরা আশা করেছিলাম যে এর মাধ্যমে ঢাকার বাইরে চট্টগ্রামে আমরা কাজটা শুরু করলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে পরবর্তীতে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে, এবং আপনারা জানেন যে ডোনার রিসিপিয়েন্ট নিয়ে অর্গান ট্রেডিং এর কিছু ব্যাপার স্যাপার চলে এসছে এর মধ্যে। তারপরে যে এটা যে আইন, ট্রান্সপ্লান্টেশন যে আইনটা, সেই আইনটা যুগোপযোগী না থাকা, এই বিভিন্ন সমস্যার কারণে আমরা আসলে এটা পরবর্তীতে আর চালিয়ে যেতে পারিনি। এরপর তো কোভিড মহামারী চলে আসলো, আসার পরে সবকিছু স্তীমিত হয়ে গেল। তো মূল সমস্যা যেটা আমি মনে করি সেটা এক হচ্ছে যে ঢাকার বাইরে আমরা যারা রয়েছি আমাদের এই কাজটার এক্সপোজার একেবারেই নেই। আমাদের এই মেডিকেল কলেজগুলোতে কিন্তু ট্রান্সপ্লান্ট সার্জনের কোনো পদ নেই। কোনো পদ না থাকার কারণে যেটা হচ্ছে যে আমাদের এখানে যারা পদায়ন হচ্ছে তারা জেনারেল ইউরোলজিস্ট হিসেবেই পদায়িত হচ্ছেন। তো জেনারেল ইউরোলজি আসলে কাজের চাপ আমাদের এত বেশি, কারণ জানেন যে চট্টগ্রাম মেডিকেল কলেজটা চট্টগ্রাম বিভাগের সেই ফেনী থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত সবগুলো জেলার টারশিয়ারি রেফারেল হসপিটাল। তো জেনারেল ইউরোলজির কাজের যে চাপ, সেই কাজ সামাল দিতেই আমাদের খুব কষ্ট হয়ে যায়। তো যে কারণে যেখানে ট্রান্সপ্লান্ট ইউরোলজির আলাদা সেট আপ থাকা উচিত এবং সেটার পদবি থাকলে আমাদের পক্ষে ঢাকার বাইরেও এই কাজটা শুরু করাটা
অনেক সহজ হতো বলে আমরা মনে খুব করি। সহজ হতো। তখন যেটা হয়- আমরা একটু জানতে চাচ্ছি যে আসলে কিডনি বিকল হওয়া অনেক রোগী আছেন প্রান্তে প্রান্তে, অনেক হাসপাতালে গিয়েও হয়তো সঠিকভাবে চিকিৎসা পাচ্ছেন না। কিন্তু আপনি যেই কথাটি বলছিলেন যে আমরা তো জানি যে কিডনি প্রতিস্থাপন যাদের প্রয়োজন হয় একেবারে রেনাল যে ডিজিজ, সেই ডিজিজের সেই শেষ প্রান্তে, আমরা যদি বলি সেই শেষ প্রান্তে গিয়ে কিন্তু আমরা আসলে দেখি সাধারণ মানুষ যারা রোগী তারা খুবই ভোগান্তিতে পড়ে যান। সেক্ষেত্রে আসলে আপনাদের প্রান্তিক পর্যায় থেকে আমাদের কি পরামর্শ হতে পারে সেটি আমরা শুনবো। তার আগে একজন দর্শক রয়েছেন, দর্শকের প্রশ্নটি নেই, আমরা আলোচনায় থাকবো। ডক্টর শামীম, আপনি বলবেন কে আছেন দর্শক, আমাদের সাথে নাম বলে আপনার প্রশ্নটি করবেন। জি, আমার নাম হচ্ছে রাজু। আমার সমস্যাটা হচ্ছে যে আমি দীর্ঘদিন যাবৎ মাথা ঘোরার সমস্যা, প্রেসার আছে 140/90 থাকে প্রেসার এরকম। জি আর হচ্ছে রাতের বেলা প্রস্রাবটা বেশি হয়। তো আমি ক্রিয়েটিনিন টেস্টটা করিনি আর কি। তো এটার সমাধানটা কি আর কি? স্যার, সম্পূরক কোনো প্রশ্ন আছে কিনা? উনি যেই বিষয়টি বলছিলেন, আপনার বয়স এবং আপনি কি অন্য কোনো রোগে ভুগছেন, যেমন ডায়াবেটিস আছে কিনা? না না, আমার প্রেসারটা আছে আর বয়স হচ্ছে 26 বছর। 26 বছর। ঘন ঘন প্রস্রাব হচ্ছে রাতে? জি জি, এটা অনেক বছর ধরে। অনেক বছর থেকে হচ্ছে। আমরা বোধহয় এই সমাধানটি একটু খোঁজার চেষ্টা করব। ধন্যবাদ দর্শক প্রশ্ন করবার জন্য। আপনি সঙ্গেই থাকুন, আমরা নিশ্চয়ই চেষ্টা করব আপনার সমস্যাটি নিয়ে কথা বলবার জন্য। ডক্টর শামীম, আপনার কাছ থেকে একটু শুনতে চাচ্ছিলাম যে যারা একেবারে জি রেনাল ডিজিজে ভুগছেন। পর্যায়ে আসলে আমাদের এখানে আমরা জানি, আপনারা জানেন যে কিডনি রোগে যারা ভোগেন, বিশেষ করে যারা প্রান্তিক পর্যায়ে চলে যায়, শেষ অবস্থায় যেটা এন্ড স্টেজ রেনাল ডিজিজ বলি আমরা, এই পর্যায়ে যখন চলে আসে তখন শুধু যে রোগীর যে মনমরা অবস্থায় তা না, পুরো পরিবার কিন্তু প্রায় অলমোস্ট ধ্বংসের পর্যায়ে চলে যায়। কেন সে কথাটা বলছি যে আপনারা জানেন যে যখন কিডনি বিকল হয়ে যায় তখন যে স্যার একটু আগে বলছিলেন এটা চিকিৎসাটা শুরু হয় ডায়ালাইসিসের মাধ্যমে। যে এই যে ডায়ালাইসিসের যে একটা খরচ, এই খরচটা বিয়ার করতে করতে সপ্তাহে 2 দিন করে ডায়ালাইসিস করেন, প্রাইভেট সেন্টারে বলেন আর সরকারি সেন্টারেই বলেন, যেখানে বলেন বুঝতে হয় যে 6 মাস 1 বছর 2 বছর পরে এই পরিবারের জন্য এইটা ওই রোগী একটা বোঝা হয়ে দাঁড়ায়, পরিবার অলমোস্ট নিঃস্ব হয়ে যায়, আমাদের চোখের সামনে দেখা। এটা থেকে উত্তরণের উপায় হচ্ছে যে এই রোগীগুলোকে যদি ট্রান্সপ্ল্যান্টের ব্যবস্থা করা যায়। তো ট্রান্সপ্ল্যান্টের ব্যবস্থা করতে হলে আপনার একটু আগে শুনেছেন যে ট্রান্সপ্ল্যান্টের দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে যে তার আত্মীয় স্বজন যে আইন অনুযায়ী, সেই আইনে যেটা বলা হয়েছে সেই অনুযায়ী আত্মীয় স্বজন, নিকট আত্মীয় স্বজন যদি কেউ এখানে কিডনি দেয় এবং সেটা যদি ম্যাচ করে তার সঙ্গে। আর দ্বিতীয় যেটা বিকল্প সেটা হচ্ছে যে যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম যে সারার কথা বলছিলাম, যারা মৃত্যুপথ যাত্রী যারা যাদেরকে পেইল করে দেন অথবা তাদের পরিবার যদি বলে, অথবা রাষ্ট্রের কোনো আইন যদি এটাকে সমর্থন করে যে যারা এরকম ব্রেইন ডেথ হয়েছে তাদেরকে তাদের অঙ্গ নিয়ে অন্য সুস্থ রোগীদেরকে প্রতিস্থাপন করা যাবে। তো এটা যদি করা যায়, যদি ধরনের আইন আছে কিন্তু আসলে ইমপ্লিমেন্টেশন আমাদের এখানে ভালোভাবে করছে না। যদি সেটা করা যায় তাহলে হয়তো অর্গান অ্যাভেলেবেল করা যাবে। আর অর্গান অ্যাভেলেবেল করার পরে তখন আসবে যে প্রতিস্থাপনের প্রশ্ন। এই মুহূর্তে চট্টগ্রাম বা ঢাকার বাইরে যে সেন্টারগুলো রয়েছে যেখানে আমরা চিকিৎসা দিচ্ছি, তারা ডায়েরি রোগীগুলোকে ঢাকায় রেফার করে দিচ্ছে। আর ঢাকার দুলাল স্যারদের মতন যারা এসব নিয়ে কাজ করছেন তাদের উপরে চাপটা এত বেশি যে আমার চট্টগ্রাম থেকেও আমি 2 জন পেশেন্টকে পাঠিয়েছি স্পেসিফিক রেফার করে, কিন্তু তাদের দেখানোটা খুব কঠিন হয়ে যায়। ব্যক্তিগত পর্যায়ে টেলিফোন করে ব্যক্তিগতভাবে যোগাযোগ করে এটা করতে হয়, যেটা আমার মনে হয় এটা যদি একটা অ্যাভেলেবিলিটিটা বাড়তো, এই ট্রান্সপ্লান্টেশনটা যদি চট্টগ্রাম বা ঢাকার বাইরের অন্যান্য সেন্টারে চালু করা যেত তাহলে হয়তো রোগীদের এই ভোগান্তিটা অনেক কমে যেত। তারপরে তো খরচের প্রশ্ন আছে, কারণ রোগী তো আর একা ঢাকা যাচ্ছে না, তার সঙ্গে তার পরিবারের সদস্য যাচ্ছে, তাকে যারা রক্ত দিবে তারা যাচ্ছে, আসা যাওয়া, তাদের হোটেলে থাকা খাওয়া, এই যে একটা বিশাল খরচ, এই খরচের বহরটা অনেকটা কমে আসতো। তখন শুধুমাত্র চিকিৎসার খরচটা ব্যবহার করেই হয়তো রোগী সুস্থতা পাওয়ার একটা সম্ভাবনা ছিল। এটাও কিন্তু একটা বড় ধরনের ফ্যাক্টর।
কারণ আর্থিক সমস্যার কারণে এক পর্যায়ে গিয়ে এই রোগগুলোর চিকিৎসা আসলে অর্থাৎ বন্ধ এই করে দেয়। চিকিৎসা ব্যয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটি পরিবারের পক্ষে খুবই অনেক সময় গুরুত্বপূর্ণ। অনেক সময় সম্ভব হয় না। ধন্যবাদ হ্যাঁ, ডক্টর মনিরুল হক শামীম। আপনার কাছে আবার আসবো, আপনি আমাদের সাথেই থাকুন। অধ্যাপক হাবিবুর রহমান, ডক্টর শামীম যে কথাগুলো বলছিলেন যে আসলে অনেকের ক্ষেত্রেই ব্যয় সম্ভব হয় না, সেক্ষেত্রে আসলে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে আমরা তার আগে একটু জানতে চাচ্ছি যে কতক্ষণের মধ্যে, যে উনি বলছিলেন মৃত ব্যক্তির দুটি ভাবে করা যায়, জীবিত ব্যক্তির কাছ থেকেও প্রতিস্থাপন করা যায় কিডনি এবং মৃত ব্যক্তির কাছ থেকে, যেটি আপনারা ইতিহাস করলেন, কতক্ষণের মধ্যে আসলে মৃত ব্যক্তির ক্ষেত্রে করা যায় এবং সেটি আসলে তার আগে কোন কোন রোগীরা এটার জন্য উপযুক্ত? একটা তো লিভিং ডোনেশন যেটা হচ্ছে আমাদের, জি, আমি জীবিত আমার ভাইকে আমি দেব, এটা অ্যালাউড আমাদের আইনে। আর যেটা নাকি আমাদের সম্প্রতি আমরা যেটা করলাম সেটা হলো ব্রেইন ডেথ, অর্থাৎ যে সমস্ত রুগীরা আইসিইউতে যায়, আইসিইউতে গেলে তিনটা জিনিস হয় আইসিইউ রুগীর। একটা অংশ স্ট্রেট মারা যায়, সরাসরি মারা যায়, জি, একটা অংশ সম্পূর্ণ ভালো হয়ে যায়, তারা ব্যাক করে নর্মাল লাইফে। আরেকটা রুগী যারা নাকি আর মরার আগে ব্রেইন ডেডটা হয়ে যায়, অর্থাৎ আমাদের যে ব্রেইন আছে সেই ব্রেইনের ফাংশনটা লস্ট, জি, আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে কনফার্ম করি, কিন্তু তার অন্যান্য অর্গানগুলি আমরা আর্টিফিশিয়ালি, তার হার্ট, লাং সচল রাখি। এই সচল অবস্থায় যদি কেউ আমরা ডোনেট করি, তাইলেই একটা বডি থেকে অন্তত 8 থেকে 9টা অর্গান নেওয়া যায় আচ্ছা, প্রতিস্থাপনের জন্য। সারা পৃথিবীতে কিন্তু এই পদ্ধতি হচ্ছে, প্রচলিত আছে। অন্যান্য দেশগুলিতে এই যে ট্রান্সপ্লান্টের প্রতিস্থাপন, যে কিডনি মানে কিডনি বা অন্যান্য অর্গান 70 থেকে 80 ভাগ, কোনো কোনো দেশে 100 ভাগ ওরা শুধু ক্যাডাভারিক কি করে, অর্থাৎ এই ব্রেন ডেথ থেকে করে। জি, জি, ইভেন আপনি শুনে আশ্চর্য হবেন যে সৌদি আরবের মতো দেশেও ওদের 10 to 20% এই ট্রান্সপ্লান্টেশন হচ্ছে ক্যাডাভারিক ডেথের থেকে। অর্থাৎ ওই অবস্থায় যদি আমি অর্গান দান করি, আমি আমার হার্ট, আমার লাং, লিভার, কিডনি, স্প্লিন, আমার প্যানক্রিয়াস, আমার ইন্টেস্টাইন, এগুলি আমরা দান করতে পারবো। আমরা আমাদের কর্নিয়াকে দান করতে পারবো। অর্থাৎ এগুলি, এটা থেকে তারা কিন্তু সব অঙ্গগুলি সচল। আর আরেকটা হলো মরণোত্তর, এটা নিয়ে একটা কনফিউশন হয়। জি, জি, আমি মারা গেলাম, আমি আমার বডিটাকে দান করে দেব, তখন তার কাজটা কী হবে? একই নিয়ে অ্যানাটমিতে আমাদের ছাত্ররা শবব্যবচ্ছেদ করে পড়াশোনা করতে পারবে। আর একটা হলো 6 ঘন্টার মধ্যে যদি কর্নিয়াটা নেওয়া যাবে, যেটা মরণোত্তর। এটা এই জন্য মরণোত্তর একটা, ব্রেইন ডেথ একটা লিভিং ডোনার। অর্থাৎ কোন পর্যায়ে আসলে কিডনি প্রতিস্থাপন হয় এটির বিভিন্ন পর্যায়ে রয়েছে। মরণোত্তর বা মৃত হইলে আর নেওয়া যাবে, মারা যাবার আগে আসলে কিডনি প্রতিস্থাপন। আমি এখন রাস্তায় মারা গেলাম, অ্যাক্সিডেন্ট হইলো, আমি মরে গেলাম, আমি সঙ্গে সঙ্গে কিডনি দিতে পারবো না, নেওয়া যাবে না সেটা। জি, এটি খুব গুরুত্বপূর্ণ তথ্য। দর্শক, আমরা জানলাম যে আসলে কিডনি প্রতিস্থাপনের কতগুলো প্রক্রিয়া রয়েছে। আমাদের এই বিষয়গুলো সাধারণ মানুষের জানা খুবই প্রয়োজন। আসলে প্রতিস্থাপনের ক্ষেত্রে ব্যয় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় থাকে। অনেকেই এই ব্যয়ভার বহন করতে পারবেন কিনা এটি একটি বিষয়, এবং অনেক দিন থেকেই কিডনি প্রতিস্থাপনের এই প্রক্রিয়াটি বাংলাদেশে কিন্তু বন্ধ ছিল, এবং সেক্ষেত্রে গণমাধ্যমে কিছু মিশ্র প্রতিক্রিয়া ছিল। যথেষ্ট ভুগেছেন, কেননা এই কিডনি বিকলের এই রোগীগুলো পার্শ্ববর্তী দেশে যেতে হয়েছে এবং তার যে কষ্ট করতে হয়েছে। একটু সচেতনতার বিষয়ে আপনার কাছে একটু শুনতে চাই, কি করণীয় রয়েছে? প্রথমে অল্প বলছি যে বাংলাদেশে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর ইউনিভার্সিটিতে যে কিডনি প্রতিস্থাপনটা হয় খুবই স্বল্প মূল্যে, 1,70,000 টাকা, 2 সপ্তাহের একটা প্যাকেজে করা হয়। আচ্ছা, এখানে ইউনিভার্সিটি অথরিটি আসলে বেসিক্যালি সাবসিডি দেয়। এখানে আরও অনেক খরচ হয়, বাইরের দেশগুলিতে 20 লাখ থেকে 80 লাখ টাকা খরচ হয়, এবং এক একটা ফলো আপে 3 মাস পর 3 থেকে 5 লাখ টাকা খরচ হয়। তো বেশি, বাইরে খুবই ব্যয়বহুল। বাংলাদেশে এটা অনেকেই জানে না যে বঙ্গবন্ধুতে আসলে অনেক কম মূল্যে হয়, প্রাইভেট লেভেলেও অনেক জায়গায় হয়, এবং অনেক সাশ্রয়ী মূল্যে। আর এই ব্যাপারটা হলো খুব ইম্পর্ট্যান্ট, যে অনেকেই জানে না যে বাংলাদেশের চিকিৎসা, হাজার হাজার লোক বাইরে চলে যাচ্ছে শুধু সিম্পল ব্যাপারটার জন্য। এখন এই যে সারা ইসলাম যে কাজটা করে গেল, এটা আমাদের একটা বদ্ধ দরজাটাকে সে খুলে দিয়ে গেল। আমাদের এখন যেটা করতে হবে, আমাদের যেই রকম গণসচেতনতা হয়েছে, এইটাকে আরও বেগবান করতে হবে। তার জন্য আমাদের যত ধর্মীয় লিডারটা আছে, যত ধর্মের, আমাদের সোশ্যাল ওয়ার্কার, আমাদের হেলথ প্রফেশনাল, হেলথ পার্সোনাল, তারপরে মিডিয়া ম্যানদেরকে নিয়ে, সেলিব্রিটি, এদেরকে নিয়ে আমরা একটা, আমাদের প্ল্যান আছে যে আমরা একটা বড় ওয়ার্কশপ করে এটাতে প্রচার প্রপাগান্ডা যেতে হবে। এবং
এই জিনিসটাকে প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যেতে হবে, কারণ এখন হয়তো আমরা শুরু করেছি, এমন দেখা গেলো যে একটা কুমিল্লা মেডিকেল কলেজের আইসিইউতে একটা পাওয়া গেলো ব্রেইন ডেথ। আমাদের টিম রেডি থাকবে, সাথে সাথে আমাদের ওইখানে চলে যেতে হবে, যাবো আমরা। এবং ওইটা উন্নত দেশগুলিতে স্পেশাল হেলিকপ্টার থাকে, ওরা হেলিকপ্টারে করে নিয়ে এসে পড়ে। এবং সেটাও আমরা আমাদের প্রক্রিয়াধীন আছে, আমরা সিএমএইচের সাথে কথা বলা হচ্ছে, আর্মি এইটা এই সাপোর্টটা আমাদেরকে দিবে, এটা আমাদের অলরেডি প্রক্রিয়াধীন আছে। আমরা আশা করি অদূর ভবিষ্যতে এটাকে যদি জনসচেতন মানুষ যদি এগিয়ে আসে, মানবতার জন্য তো আসতেই হবে। আমি যদি দান করে যে আমার দেহটা হলো একটা কেরিয়ার, আমার আত্মা, আমি মারার পরে আমার আত্মাটা চলে যায় যে ধর্মে বিশ্বাস করে শস্যস্থানে, এই কেরিয়ারটা 6 ঘন্টা পরে পচন হয়ে যাবে, কেউ পড়ে ফেলে, কেউ মাটির নিচে দেয়, অর্থাৎ মানে কি এটা নষ্ট হয়ে যাবে। তার আগে যদি আমি এতগুলি মানুষকে যদি বাঁচিয়ে যেতে পারি, এর চেয়ে তো মানবতার ধর্ম আর কিছু হতে পারে না। সেটাই সারা ইসলাম চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে সবাইকে দেখিয়ে গেছে। সেটা বিপ্লব করছে, সে জাতীয় বীর। এবং আমরা সরকারের কাছে তাকে একটা মরণোত্তর জাতীয় খেতাব দেওয়ার জন্য আমরা সুপারিশ করছি, অলরেডি আমরা করে ফেলছি। জি, ধন্যবাদ ডক্টর দুলাল, আপনি খুব চমৎকার একটি তথ্য দিয়েছেন। আমাদের কাছে অনলাইনে একটি দর্শকের প্রশ্ন আছে। 65 বছরের একটি মানুষ, সে তার ক্রিয়েটিনিন 15, এখন সে পানি আসে তার শরীরে, এখন তার কি চিকিৎসা প্রয়োজন আপনি যদি একটু বলেন। ক্রিয়েটিনিন 15 মিনস তার বেসিক্যালি দুটো কিডনি আমরা ধারণা করতেছি যে 100% নষ্ট হয়ে গিয়েছে। আচ্ছা, এই অবস্থায় তাকে আরও কিছু অ্যাসেসমেন্ট করে আমাদের স্পেশালি আমাদের নেফ্রোলজিস্ট এই কাজটা করে, ওনারা এই পরীক্ষা নিরীক্ষা করে আমরা দেখবো যে কী কারণে হলো। প্রথম সেই কারণটা সর্ট আউট করে সেই কারণটার চিকিৎসা দিতে হবে। স্যামালটেনিয়াসলি যখন নাকি আমরা দেখবো যে এই রুগীটার কিন্তু রিপ্লেসমেন্ট থেরাপি বলে, রিনাল রিপ্লেসমেন্ট থেরাপি, যখন নাকি 100% কিডনি নষ্ট হয়ে যায়, সেটা কি, একটা হলো ডায়ালাইসিস, একটা ট্রান্সপ্লান্ট। তাকে আইদার ডায়ালাইসিসে যেতে হবে, অথবা যদি সে ফিট থাকে তাহলে সে ট্রান্সপ্লান্টও যেতে পারে। 65 অনেকে আমরা যেমন লাস্ট একজন ডক্টরকে করেছি, নাম বলবো না, ঢাকা শহরে খুব স্বনামধন্য এক ডক্টর, ওনার 70 ইয়ার্স ছিল, ওনাকে সাকসেসফুলি আমরা কিন্তু ট্রান্সপ্লান্ট করে ফেলেছি। এবং শি ওয়াজ ভেরি নাইস, একটা লেডি ডক্টর, খুবই ভালো আছে এবং প্রচুর রোগীর চিকিৎসা দিচ্ছে, মানে সে আবার ভালোভাবে তার কর্মজীবনে ফিরে গেছেন। এই যে পানি এসে যায় কিডনি বিকল হলে, বা এই যে সমস্যার কথা যে দর্শক বলেছেন, পানি কমানোর ক্ষেত্রে কি তার কোনো, সেটা তো আপনাকে আগেই বললাম যে কিডনির বড় একটা কাজ হলো পানিকে ব্যালেন্স মেনটেন করা। কিডনি যদি সে না নিঃসরণ করতে পারে, তখন তো পানি শরীরে জমা হবে। এই পানি শুধু এইখানে না, সারা শরীরে জমা হইতে হইতে লাংসে জমা হয়, হার্ট ফেল হয়ে যায়, লাংসে সমস্যা হয়ে যায়, তখনই প্রয়োজন হয় ডায়ালাইসিসের অথবা রিপ্লেসমেন্টের, কিডনি প্রতিস্থাপন। সেক্ষেত্রে একজন কিডনি বিশেষজ্ঞের কাছে অবশ্যই যাবে, গিয়ে তাদের চিকিৎসাধীন হয়ে ডায়ালাইসিস ট্রান্সপ্লান্ট করলে আমাদের কাছে চলে আসবে। জি, ধন্যবাদ। অধ্যাপক ডাক্তার মনোয়ারুল হক শামীম, আপনি অনলাইনে আমাদের সাথে কথা বলছেন। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, যে কিডনি প্রতিস্থাপন পরবর্তী কিন্তু অনেকগুলো জটিলতাও অনেক সময় দেখা দেয়, এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গা থেকে কিডনি প্রতিস্থাপন করে আসার পরে কিন্তু আপনাদের কাছে প্রান্তিক পর্যায়ে অনেক রোগী আসেন। আসলে আমরা একটু জানতে চাচ্ছি যে কিডনি প্রতিস্থাপন পরবর্তী যে জটিলতাগুলো, সেগুলো কেমন হয়, প্রান্তিক পর্যায়ে সেই চিকিৎসাগুলো রয়েছে কিনা। ধন্যবাদ আপনাকে। কিডনি প্রতিস্থাপন করে আসার পরে জটিলতাগুলো কিছু আছে সঙ্গে সঙ্গে দেখা দেয়, কিছু আছে মধ্যমেয়াদী কিছুদিন পরে, আর কিছু আছে যে একটা লম্বা সময় 6 বছর পরে গিয়ে দেখা দেয়। তো এই রোগীগুলো প্রথম যখন আসে, যে তার যে জটিলতা, হয়তো ওই যে যেটা বলছিলেন যে শরীর ফুলে যাওয়া, গায়ে হাতে পানি আসা, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, এবং পরবর্তীতে হয়তো পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেল যে তার ক্রিয়েটিনিনটা গ্রাজুয়ালি বেড়ে যাচ্ছে। তো তখন আমরা যেটা চেষ্টা করি যে বিভিন্ন ধরনের যে ওষুধগুলো রয়েছে, সেই ওষুধগুলোকে অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করা যায় কিনা সেটা চেষ্টা করি। তো দুর্ভাগ্যজনক ভাবে কখনো কখনো পরিস্থিতি এমন হয় যে কোনো ওষুধই আসলে কাজ করে না, এবং আলটিমেটলি যে কিডনিটা প্রতিস্থাপন করা হয়েছিল সেই কিডনিটা হয়তো আবার অকার্যকর হয়ে যাচ্ছে। তো এই যে এই কিডনির প্রতিস্থাপনের পরবর্তী যে জটিলতাগুলো, এই জটিলতাগুলো সাধারণত আমাদের যে কিডনি নেফ্রোলজিস্ট বন্ধুরা রয়েছেন, এই রোগীগুলো সাধারণত তাদের কাছেই যায়, আমাদের কাছে খুব কমই আসে, এবং তারাই পরীক্ষা নিরীক্ষা করে এই চিকিৎসাগুলো করেন।
কিন্তু প্রান্তিক পর্যায়ে সমস্যা হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত দিতে পারি, ওষুধপত্র পরীক্ষা করে এই পর্যন্ত আমরা দেখতে পারি। এরপরে কিন্তু আমাদের হাতে আর কিছু করার থাকে না। যদি এমন হয় তার আবার রিট্রান্সপ্লান্টেশন লাগবে, তাহলে আর আমাদের কিছু করার থাকে না। সেক্ষেত্রে আমাদেরকে আবার ঢাকায় বা তার যে সে যে সেন্টারে করেছে সেই সেন্টারে আবার তাকে পাঠিয়ে দিতে হয়। তো প্রসঙ্গত আমি শুধু 2-3টা সাজেশন আমি অ্যাড করবো আমাদের প্রান্তিক পর্যায়ে এই ট্রান্সপ্লান্টেশনটাকে নিয়ে আসার জন্য। চট্টগ্রাম মেডিকেল কলেজ, হাসপাতাল বা এই ধরনের ঢাকার বাইরের যে জায়গাগুলো রয়েছে, এখন কিন্তু বাংলাদেশের পুরনো যে মেডিকেল কলেজগুলো রয়েছে তার সবগুলোতেই কিন্তু আমাদের ইউরোলজি এবং নেফ্রোলজি দুটো ডিপার্টমেন্টে মোটামুটি স্ট্রংলি রান করছে। তো যেমন আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে আমাদের কিন্তু ট্রান্সপ্লান্টের যে সিস্টার ওটি যেটাকে আমরা বলি, যে পাশাপাশি দুটো ওটি মাঝখানে যাতায়াতের ব্যবস্থা, এটা কিন্তু আমাদের রয়েছে এবং আগেই বলেছি যে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজে আমরা দুটো করেছি এর আগে। তা এখন যদি সরকার এই দিকটাতে একটু নজর দেন, যেহেতু সরকারি হাসপাতাল সেই জন্যই সরকারের কথা আসছে, যদি একটু নজর দেন, এখানে আমাদের ম্যান পাওয়ার ট্রেন করা খুব কঠিন কিছু না, কারণ আমাদের প্রতি ইউরোলজিস্টই কিন্তু কিডনি সার্জারি কম বেশি করতে পারে, কারণ এটা আমাদের কাজেরই অংশ। আমরা কিডনি খোলা বা কাটা বা জোড়া দেওয়া এগুলো আমাদের জন্য খুব কঠিন কোনো কাজ নয়, শুধু স্কিলটুকু একটু ধরিয়ে দেওয়া। তো সেটা আমাদের দুলাল স্যাররা রয়েছেন বা কুঠি স্যাররা রয়েছেন যারা নিয়মিত করছেন, তারা চাইলেই কিন্তু ওয়ার্কশপের মাধ্যমে এই ট্রেনিংগুলো সম্ভব। এবং রোকসামি আসলে এখন তো অনলাইনেও প্রচুর ট্রেনিং হচ্ছে। আমার মনে হয় যে স্যার যেটি বলছিলেন যে যদি দক্ষ জনবল তৈরি করা যায় তাহলে প্রান্তিক পর্যায়ে কিন্তু এই অপারেশনটি করা সম্ভব এবং এই চিকিৎসাটি সাধারণ মানুষের কাছে দেওয়া সম্ভব খুব সহজে। অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে, আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে। আমরা ছোট্ট একটি কমেন্টস নিয়ে স্যারের শেষ করতে চাই যে এই যে কিডনি প্রতিস্থাপন আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে, কিন্তু সব জায়গাতে যদি হয় তাহলে সাধারণ মানুষের জন্য আরো বেশি সহজলভ্য হবে। কি করণীয় রয়েছে প্রতিস্থাপন? ধন্যবাদ। আমাদের ডক্টর শামীম যেটা বললো ঠিকই, আসলে আমাদের বড় বড় মেডিকেল কলেজগুলিতে, স্পেশালি বিভাগীয় সদরগুলিতে যেগুলি মেডিকেল কলেজ আছে, সেখানে আমাদের কিন্তু লোক বল আছে। আমরা যদি একটু ওদেরকে একটু ট্রেন্ড আপ করতে পারি, একটু ওরিয়েন্টেশন করতে পারি, তাইলে কিন্তু সম্ভব। এখন সব রোগীকে যেহেতু এখন ক্যাডাভারিক বা মৃত ব্যক্তি দান করেছেন বা মৃত ব্যক্তিরা যদি কিডনি প্রতিস্থাপনের জন্য সুযোগ দেন, তাহলে আপনাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় যেহেতু করেছেন, সবাই তো বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় আসতেও পারবে না। সেক্ষেত্রে জাতীয় কিডনি ইনস্টিটিউট বা এই ধরনের আরো প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোতে আসলে অবশ্যই ঢাকা শহরের তো যেগুলো আছেই, আমাদের এখন সামনের দিনগুলিতে আমাদের এই যে বাইরেও যেতে হবে, আমাদের বিভাগীয় সদরে না গেলে আমরা পারবো না। ঢাকা শহরের পক্ষে সম্ভব না এত অপারেশন করা। এটা অবশ্যই চিটাগং, রাজশাহী, সিলেট, রংপুর এগুলিতে যেতে হবে এবং আমাদের টার্গেট আছে। আমরা নেক্সট, সরকারও কিন্তু অলরেডি ডায়ালিসিস 10টা করতেছে। আমরাও আমাদের প্ল্যান আছে যে আমাদের অর্গান ট্রান্সপ্লান্ট সোসাইটির থেকে, বঙ্গবন্ধুর থেকে আমরা এই সমস্ত 3-4টা ইনস্টিটিউটকে একটা প্রায়োরিটি বেসিসে আমরা ট্রেন্ড আপ করে ওইখানে করার ব্যবস্থা করা যাবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার হাবিবুর রহমান দুলাল। দর্শক, আমরা আজকে কথা বলেছি কিডনি প্রতিস্থাপন নিয়ে। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে কিডনি প্রতিস্থাপন নিয়ে যারা অসুবিধায় বা দুর্ভোগে রয়েছেন তারা অনেক তথ্য পেলেন। আজকে কোথায় গেলে বা কোন চিকিৎসালয়ে গেলে আপনারা এই চিকিৎসা পাবেন। অধ্যাপক ডাক্তার মনোয়ারুল হক শামীম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সাথে চট্টগ্রাম মেডিকেল থেকে যুক্ত হয়েছিলেন। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আগামী পর্ব দেখবার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল হেলথ জংশনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।